এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে অনেকগুলি পরীক্ষা রয়েছে, এই জন্য কি আমাদের প্র্যাকটিস করা জরুরি। যেহেতু কি অঙ্ক কি একটি বিশাল কি ফ্যাক্ট কি আছে। প্রথম অঙ্ক কি, একটি অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 462 সেন্টিমিটার স্কোয়ার এবং তার ব্যাস কত। তাহলে অর্ধগোলক মানে কি, একটা গোলক তার অর্ধেককে আমরা বলি কি অর্ধগোলক। এই যে একটা গোলক, এটা হলো অর্ধগোলক। তাহলে অর্ধগোলকে কি দেওয়া রয়েছে, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পরীক্ষায় তোমাকে কোশ্চেন ভালো করে পড়তে হবে। বলছে কি খালি উপরে পৃষ্ঠের তলের ক্ষেত্রফল বলেছে না মোট পৃষ্ঠতলের। দেখো তো অর্ধবৃত্ত ক্ষেত্রে, অর্ধগোলকের ক্ষেত্রে দুটো ক্ষেত্রফল রয়েছে, একটা হলো উপরে যে বক্রতলের ক্ষেত্রফল আর নিচে কি এই যে একটা সমতলের কি ক্ষেত্রফল, মানে দুটো ক্ষেত্রফল এখানে অ্যাড করা হয়েছে। আর নিচেরটা কিসের মতো, বৃত্তের মতো। বৃত্তের ক্ষেত্রফল তো লাগবেই। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার প্লাস কি বক্রতলের ক্ষেত্রফল, তার ফর্মুলা কি 2 পাই আর স্কোয়ার। কেন, আমরা জানি একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 4 পাই আর স্কোয়ার। তাহলে অর্ধেক গোলকের তার ক্ষেত্রফল কত হবে, 2 পাই আর স্কোয়ার। কিন্তু গোলককে যখন অর্ধেক করা হবে তখন কি হবে, এই যে এই পোর্শন, তাহলে এই যে বাইরের পোর্শন সেটা হলো কত 2 পাই আর স্কোয়ার। আর এই পোর্শনটা কি, এই যে এটা বৃত্ত, বৃত্তাকার, এই জন্য কি পাই আর। টোটাল ক্ষেত্রফল কত, তার মানে 3 পাই আর স্কোয়ার। তোমাকে কোশ্চেন ঠিক করে যদি বলতো খালি বক্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা করতাম 2 পাই আর স্কোয়ার দিয়ে। আর যেহেতু টোটাল বলেছে তাহলে কি 2 পাই আর স্কোয়ার প্লাস কি উপরের পোর্শনটাকে একটা বৃত্তের মতো, তাহলে পাই আর স্কোয়ার। 2 পাই আর স্কোয়ার প্লাস পাই স্কোয়ার 3 পাই স্কোয়ার। এটাই হলো কি বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা, টোটালে মানে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা 3 পাই আর স্কোয়ার, যার মান দেওয়া রয়েছে কত 462। পায়ের মান কত 22/7, আর স্কোয়ার ইকুয়াল টু 462। তাহলে কাটাকাটি যায় 11 দিয়ে, 11 দোকানে কত 22, 4 11 44, 2 11 দোকানে 22, 2 দিয়ে কত 21, 3 7 কত 21। তাহলে আর এর মান তাহলে কত হবে 7। আমাকে প্রশ্নে কি বের করতে বলছে, ব্যাস কত। যেহেতু রেডিয়াস যদি 7 হয় তাহলে ব্যাস কি হবে তার দ্বিগুণ। তাহলে ব্যাসের মান হবে কত 7 দোকানে 14 সেন্টিমিটার। তার মানে কি অপশন ডি। একটি নির্দিষ্ট রাশির ওপর 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 1 টাকা হলে তবে রাশিটি নির্ণয় করো। মানে প্রিন্সিপাল আমাকে নির্ণয় করতে বলছে। দেখো চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য বলেছে, চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য দেখতে হবে কয় বছর, কয় বছর রয়েছে 2 বছর। 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যের ফর্মুলা কি রয়েছে, ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই কত 1 4টা শূন্য। বাস এই ফর্মুলা জানলেই আমরা ফটাফট অঙ্ক করতে পারবো। পার্থক্যের মান কত 1, তাই ডি এর জায়গায় কত বসাবো 1। কার মান দরকার, পি এর মান দরকার। আর এর মান কত 4, 4 4 কত 16, নিচে কত 1 4টা শূন্য। এবার কাটাকাটি 5 16 কত 80, 2 20, 16কে 16, আচ্ছা 1 4টা শূন্য, তো 5 16 কত 80, 80 গেলে কত হবে 20, 200, 5 16 80, 6 16 যাবে, 6 16 96, 4 40, তাহলে 16 দোকানে কত 32, আর 5 16 80। তাহলে পি এর মান 625, 625 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। 50টি সংখ্যার গড় কত 45। দেখা গেল যে দুটি সংখ্যা 21 এবং 91 পরিবর্তে 12 এবং 19 দিলে ভুল পড়া হচ্ছে, তবে সঠিক গড় নির্ণয় করতে হবে। তার মানে কি 50টি সংখ্যা ছিল যাদের গড় দেওয়া ছিল কত 45। এখন বলছে 21 আর 91 পরিবর্তে নেওয়া হয়েছে কত 12 আর 19। তার মানে কি নেওয়ার দরকার ছিল 21 আর 91, নিল কত 12, আর 91 জায়গায় নিল কত 19। নেওয়ার ফলে নিশ্চয়ই এভারেজটা বাড়বে অথবা কমবে। এতে দেখা যাবে আমাদের এভারেজটা কি হলো সেটা আমরা লক্ষ্য করবো, এভারেজটা কতটা বাড়লো বা কতটা কমলো। যদি প্লাস সাইনে অ্যান্সার আসে তার মানে কি এভারেজ বাড়লো, যদি মাইনাস সাইনে অ্যান্সার তাহলে এভারেজটা কমলো। সংখ্যা কতগুলি ছিল আলটিমেট 50 সংখ্যা, তাহলে 50 দিয়ে ভাগ করলেই বেরোবে কতটা এভারেজ কমলো আর কতটা এভারেজ বাড়লো। তাহলে দেখো 21 আর 91 যোগ করো, তাহলে কত হয় 1 1 কত 2, আর কত 9 2 কত 11, মাইনাস 9 2 কত 11, 1 2 1 কত 3, 1 1 2 9 2 কত 11, 9 2 11, 1 1 2 3, নিচে কত 50। তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে কত 1, 11 থেকে 3 বিয়োগ করলে কত হয় 8, তার নিচে 50। তাহলে 100 করে দেই, তাহলে এখানে 100, 2 অক্ষে 2, আর দোকানে 16, তার মানে 1.62। সাইন কিসে আসলো
প্লাসে, তার মানে এভারেজটা বৃদ্ধি পাবে। তাহলে 45 সঙ্গে আমাকে কি অ্যাড করতে হবে 1.62, তাহলে অ্যান্সার কি হবে 46.62 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। হিনা একটি দোকানে গিয়ে একটি সোফা কিনলো এবং সে 30% ছাড় পেলো। যদি সে 35% ছাড় পেলো তবে তার 2000 টাকা বাঁচতো, তবে সেই সোফার জন্য কত টাকা দিয়েছে, তার মানে মার্ক প্রাইস আমাকে বের করতে বলছে। মার্ক প্রাইস আমি 100 ধরলাম, প্রথম ক্ষেত্রে কত পার্সেন্ট ছাড় 30%, তাহলে এখান থেকে এসপি তাহলে কত হবে 70। দ্বিতীয় ক্ষেত্রে 35% ছাড়, তাহলে এখানে এসপি কত হবে 65। এর ডিফারেন্স কত 15, 10, 70, তাহলে 5। তোর 35% ছাড়, তাহলে কত 70, কত 5, 5-এর ভ্যালু কত 2000, তাহলে 1-এর ভ্যালু কত হবে 400। কিসের মান আমাকে বের করতে হবে মার্ক প্রাইস, মার্ক প্রাইস কত 100, 100-এর ভ্যালু কত 4, 1, 2, 3, 4, এটাই হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। এ বি সি জি এর মধ্যে এত অনুপাতে একটি পরিমাণ অর্থ বন্টন করা হলো, সি যদি ডি এর থেকে 500 টাকা বেশি হয় তবে বি এর ভাগ কত, কে কার থেকে বেশি সেটা লক্ষ্য করো, সি ডি এর থেকে বেশি, তার মানে সি আর ডি এর ডিফারেন্স, মানে এটার ডিফারেন্স 4 এর থেকে 2 বিয়োগ করলে কত 2, 2 এর ভ্যালু কত 500, তাহলে 1-এর ভ্যালু কত হবে 2 দোকানে 4, 1, 10, 5 দোকানে 10, 250। কার মান দরকার বি এর ভাগ দরকার, বি এর মান কত 5, তাহলে 5-এর ভ্যালু কত, তাহলে 5 25 কত 125, 1250 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি ব্যাগে 90 টাকা রয়েছে, যদি 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার অনুপাত 2:3:5 অনুপাতে থাকে তবে ব্যাগে কয়টি 25 পয়সার মুদ্রা রয়েছে। তার মানে এটা কি 25 পয়সা, 50 পয়সা, 10টি পয়সা কয়েনের কি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, তাহলে নাম্বারের অনুপাত দেওয়া রয়েছে কোন কোন 50 পয়সা, 25 পয়সা আর কত পয়সা 10 পয়সা, কত কত 2, 3, 5। যেহেতু এখানে টাকার পরিমাণ দেওয়া রয়েছে, এখন নাম্বারটাকে আমি প্রাইসে কনভার্ট করব, তাহলে নাম্বারটাকে প্রাইসে কনভার্ট করলে কি 50 পয়সা মানে হাফ টাকা, 2 দিয়ে হাফ কে গুণ, তাহলে কত হবে 2 ইন্টু হাফ। 25 পয়সা মানে 1/4, তার মানে 3 কে 1/4 দিয়ে গুণ। 10 পয়সা মানে কি 1/10, 5 কে 1/10 দিয়ে গুণ। তাই যদি একটু কাটাকাটি করি তাহলে কত 1, 3/4, এটা কত 1/2। তাহলে এটা আমাদের কি বের হলো টোটাল প্রাইসের অনুপাত, টোটাল প্রাইস কত 90। কেন আমি প্রাইসে কনভার্ট করলাম, যেহেতু প্রাইস টাকাতে দেওয়া রয়েছে তাই আমি নাম্বার থেকে টাকাতে কনভার্ট করলাম। টোটাল প্রাইস কত যোগ করতে হবে, তাহলে কত হয় 4, 4 অক্ষে 4, এটা হবে 3, এটা হবে 2, তাহলে কত 4 3 7 2 কত 9/4, যার মান কি কত দেওয়া রয়েছে 90। তাহলে 1-এর ভ্যালু কত 9 10 90, 40, তাহলে 1-এর ভ্যালু আমাদের বাড়ালো কত 40। কার মান বের করতে হবে ব্যাগে কয়টি 25 পয়সার মুদ্রা রয়েছে, মানে 25 পয়সার কয়েন কতগুলি রয়েছে, নাম্বার আমাকে বের করতে হবে, মানে 3-এর ভ্যালু আমাকে বের করতে হবে। 3-এর ভ্যালু তাহলে কত হবে 3 4 12, 120, তাহলে 120 হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন সি। নির্দিষ্ট পরিমাণ টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হয়, কত বছর সেই নির্দিষ্ট পরিমাণ টাকা সরল সুদে ওই একই হারে 6 গুণ হবে। তাহলে কোনো একটা টাকা সরল সুদের ক্ষেত্রে 5 বছরে 3 গুণ হলো, আর বলেছে কত বছরে সেই টাকাটাই 6 গুণ হবে। তাহলে এই টাইপের অঙ্ক সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি করব সবসময় মনে রাখবে 5 বছরে কত 3 গুণ, আর 6 কত বছরে 6 গুণ হবে, পরে যেটা রয়েছে কত বছরে 6 গুণ হবে, পরেরটা কত গুণ 6 গুণ, তার থেকে 1 বিয়োগ করে, এটা হলো ফর্মুলা, 6 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 5। প্রথম ক্ষেত্রে কয় গুণ 3 গুণ, 3 এর থেকে 1 বিয়োগ করো 2, তাকে ইয়ার দিয়ে গুণ প্রথমে ইনিশিয়াল 5, তাহলে 5 5 25/2, তার মানে কত 12.5 ইয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কোন অপশন, অপশন সি হবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, একটা পৌনঃপুনিকের অঙ্ক রয়েছে, বলছে এর মান কি। এই টাইপের অঙ্ক করার একটু সাবধান হয়ে অঙ্ক করতে হবে, দেখো মানগুলো কিন্তু আবার কি পৌনঃপুনিকে কি দেওয়া রয়েছে, এই টাইপের অঙ্ক আমরা কি করে সলভ করবো একটু দেখে নাও ভালো করে, কারণ এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। 0.46 পৌনঃপুনিক রয়েছে কেবলমাত্র 6 এর উপর, মাইনাস 0.589 পৌনঃপুনিক রয়েছে কত 89 এর উপর, 0.3 পৌনঃপুনিক রয়েছে। তাহলে দেখতে হবে পৌনঃপুনিক আমাদের দু ধরনের হয়, 1 নম্বর শুদ্ধ, 2 নম্বর মিশ্র। তাহলে যে এই পৌনঃপুনিক সংখ্যা দেওয়া রয়েছে এগুলি শুদ্ধ না মিশ্র কি করে বুঝবো, দেখবো দশমিকের পরে দেখবো কি রয়েছে 4 একটি সংখ্যা,
তারপরে কি ফাঁকা স্থান, তারপরে রয়েছে কি পৌনঃপুনিক। এরকম যদি একটা গ্যাপ, একটা হতে পারে একাধিক হতে পারে, একটা গ্যাপ দিয়ে যদি আরেকটা এরকম সংখ্যা থাকে, তারপরে যদি পৌনঃপুনিক একটা হতে পারে বা তারও বেশি গ্যাপ হতে পারে, তারপরের সংখ্যার মাথার উপর যদি পৌনঃপুনিক থাকে সেটাকে আমরা বলি মিশ্র। আর যদি ইনিশিয়াল পৌনঃপুনিক মানে কি 0.3 তার মাথার মধ্যে পৌনঃপুনিক, এটাকে বলা হয় কি শুদ্ধ। এই দশমিকের পরে সংখ্যা তারপরে কি পৌনঃপুনিক, এরকম ইনিশিয়াল থাকবে ডাইরেক্ট, তখন সেটাকে আমরা বলি কি শুদ্ধ। আর এটা কি রয়েছে মিশ্র। মিশ্র থেকে দেখো, মিশ্র থেকে সাধারণ ভগ্নাংশে বানানোর কনভার্ট করার নিয়ম কি, যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে নিলে আমরা লিখবো তাহলে কত 46, তার থেকে পৌনঃপুনিক বাদে যেই সংখ্যাটা রয়েছে তাকে আমরা বিয়োগ করে 46 থেকে আমাকে 4 বিয়োগ করতে হবে। আর নিচে কি লিখবো, কতগুলো পৌনঃপুনিক ততগুলো নয়, একটা পৌনঃপুনিক একটা নয়। আর দশমিকের পরে কয়টা সংখ্যা, একটা সংখ্যা, তাই একটা কি শূন্য, এই হলো নিয়ম। তাহলে নেক্সট এটা দেখো একইভাবে করবো। তাহলে 589, তার থেকে আমাকে কাকে বিয়োগ করতে হবে, পৌনঃপুনিক আলা বাদের যেটা রয়েছে, বাদে কে রয়েছে 5। আর নিচে কি কয়টা পৌনঃপুনিক, দুটো পৌনঃপুনিক, দুটো নয়। আর দশমিকের পরে পৌনঃপুনিক বাদে একটা সংখ্যা, একটা জিরো, এই হলো নিয়ম। তাহলে এটা কত হবে 333 মাইনাস 3 আর দুটো নয়, আর দশমিকের পরে পৌনঃপুনিক বাদে একটাই সংখ্যা, এটা 3, এর জন্য একটা শূন্য। এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এটা কত হয় 42/90, এটা কত হয় 584/990, আর এটা কত হয় 330/990। এবার আমরা এলসিএম করে দিই। তাহলে 990, তাহলে 90 কত 9 11 99, 11 দিয়ে গুণ, 11 দোকানে 22, 4 গুণ 44, আর 2 কত 46, 9 11 99, 11 দোকানে 22, 44, ঠিক আছে। পরেরটা হবে 584, তারপরেরটা কত হবে 330 হবে, কারণ কি এটা নিচেও 990, এর নিচে 990। 462, তাহলে 584 থেকে 330 আমরা বিয়োগ করে দেই, তাহলে কত হয় 4 4ই, 8 থেকে 3 বিয়োগ করলে কত 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2, এখানে কত 990। তাহলে বিয়োগ করো, 12 থেকে 4 বিয়োগ করলে কত 8, 6 6 মিলে গেল 0 2, 208/990। কিন্তু আমাকে দেখো তো অ্যান্সার গুলো ভগ্নাংশ ফর্মে নাই, পৌনঃপুনিক ফর্মে রয়েছে। তাহলে আমাকে দেখতে হবে এখান থেকে কোনটা কি আমাদের অ্যান্সার। একটু লক্ষ্য করো দেখি উপরে কি রয়েছে 208। আমাদের নিয়ম কি, ইনিশিয়াল নিয়ম কি, 46 যা থাকবে যদি শুদ্ধ মিশ্র পৌনঃপুনিক হয় কি যেই সংখ্যাটা তার থেকে 4 বিয়োগ করতে হবে। দেখো একটু দেখে বোঝা যাচ্ছে, দেখো 211 থেকে যদি আমরা সবগুলোই মিশ্রতে রয়েছে, তাহলে 211 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হয় 209, কিন্তু উপরে রয়েছে আমার 208, হবে না। 214 থেকে 2 বিয়োগ করলে কত হয় 212, এই যে এইটা অ্যান্সার আমাদের হবে কারেক্ট। কেন 210 রয়েছে আর এটা কি মিশ্র, তার মানে কি 210 থেকে আমাকে 2 বিয়োগ করতে পারলে কত 208। আর পৌনঃপুনিক আলা কি দুটো সংখ্যা 10, তা দুটো 9 আর দশমিক করে একটা 0 900 মিলে গেল, তার মানে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 240 ও 4 হলে সংখ্যা দুটির গুণফল কত। দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে কত 240, x প্লাস ওয়াই ইকুয়াল টু 240। ভাগফল মানে আমি বলতেই পারি x/y, এই যে ভাগ করলাম যার মান কি 4, নিচে 1 দিয়ে দিলাম, তার মানে কি যোগফল দেওয়া রয়েছে 240। এই দুটোকে অনুপাত আকারে এসে গিয়েছে, তাহলে 4 একে কত 5, 5 এর ভ্যালু কত 240, তাহলে 1 এর ভ্যালু কত 4 5 20, 4 40, 5 8 40, তাহলে 1 এর ভ্যালু হলো 48। কার মান বের করতে বলেছে, আমাকে করতে বলেছে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে দুটি সংখ্যা কি রয়েছে অনুপাত আকারে, একটি সংখ্যা কি 4 আর একটি সংখ্যা কত 1, অনুপাত 4:1, এইভাবে ভাবতে পারো। তাহলে 1 এর ভ্যালু যদি 48 থাকে 4 এর ভ্যালু আমাকে বের করতে, 4 এর ভ্যালু বের করা মানে x এর ভ্যালু বের করা। 4 এর ভ্যালু কত হবে 4 × 48, এটা হলো একটা সংখ্যা। তাহলে আরেকটা সংখ্যা আমাদের কত হবে, তাহলে 1 এর ভ্যালু 48, তাহলে 1 এর ভ্যালু কত 48 হবে। এখন কি বলছে এই সংখ্যা দুটির গুণফল করো, এই যে 4 × 48 একটা সংখ্যা, আরেকটা সংখ্যা হলো এটা, তাহলে এই দুটোর গুণফল করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে 38 38 গুণ করলে কত হয় 2304, তাকে 4 দিয়ে গুণ, 4 4 কত 16, 1 3 4 12, 4 দোকানে 8 একে 9, 9216 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। 25 ঘন্টায় 750টি পৃষ্ঠা লিখতে পারে, এ এবং বি একসাথে 27 ঘন্টায় 1350টি পৃষ্ঠা লিখতে পারে, তবে বি কত সময়ে 420 পৃষ্ঠা লিখতে পারবে। এই টাইপের অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এ কত 25 ঘন্টায় 750 পৃষ্ঠা লেখে, তাহলে এ 1 ঘন্টায় কত পৃষ্ঠা লেখে, ভাগ করতে হবে 750 ভাগ 25, তাহলে কত হয় 25, 3 25 75, 30 পেজ লিখবে। একই রকম ভাবে এ প্লাস বি 1 ঘন্টায় কত পেজ লিখবে, তাহলে 1350 ভাগ কত 27, তাহলে 5 7 35, 5 মানে 50 পেজ লিখবে।
তাহলে 1 ঘন্টায় যে কাজ বা 1 মিনিটে যে কাজ করা হয় তাকে আমরা কি বলি? এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি হলো 30 আর a প্লাস বির এফিসিয়েন্সি 50। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বির এফিসিয়েন্সি কত? তাহলে বিয়োগ করতে হবে a প্লাস বি থেকে a কে, তার কত হবে? 20। এখন দেখো কত সময় বলছে বি 420 পৃষ্ঠা কি লিখতে পারবে, তার মানে কি বি 20 পেজ লেখে কি ঘন্টায় দেওয়া রয়েছে 1 ঘন্টা, তাহলে 420 পেজ লিখবে কত ঘন্টা? এই হলো অঙ্ক। ভাগ করলেই হবে আমাকে। তাহলে ভাগ করলে কত হবে? 0 0 কাটো, 42 কে 2 দিয়ে ভাগ করলে 21, তাহলে 21 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, এত ঘন্টা। তার মানে অপশন সি। 5 বছর আগে এ ও বির বয়সের অনুপাত ছিল 4:5, এখন থেকে 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:9, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে 5 ইয়ার এগো, 5 বছর আগে, কার কার বয়স? এ আর বি, যার অনুপাত ছিল কত? 4:5, এতটুকু বোঝা গেল। তা বলছে এখন থেকে 15 বছর পর, তাহলে 15 ইয়ার পর লেটার, তাহলে অনুপাত কত হলো? 8:9 গেল। তাহলে দেখো তো গ্যাপ কত, দেখো 5, এই টাইপের অঙ্কটা না গ্যাপ দিয়ে করবো, এক্স না ধরে। তাহলে 4 আর 5 এর গ্যাপ কত? 1। 8 থেকে 9 বিয়োগ করো, গ্যাপ কত? 1। গ্যাপ 1 হলো, তার মানে কি কোনো কিছু আর চেঞ্জ করার দরকার নেই। তাহলে বৃদ্ধি পেলো কত? তাহলে 4 এর থেকে 8 বিয়োগ, 5 এর থেকে 9 বিয়োগ, তার মানে কি 4 4 সেমই আসবে। এটা যদি না থাকতো আমি কি করতে, যে মাঝের যে গ্যাপ থাকতো তখন কি সমান করতে লাগে, যদি আলাদা থাকে গ্যাপ তো সমান রয়েছে, 4 থেকে 5 কে 1, 8 থেকে 9 কত? 1। এই যে 4, এই 4-এর ভ্যালু কত দেওয়া রয়েছে দেখো, এটা কি 5 ইয়ার এগো, এটা 15 বছর পর, টোটাল আলটিমেটলি কত হবে? 15 5 20, তাহলে 4-এর ভ্যালু কত? 20। তাহলে 1-এর ভ্যালু আমাদের কত? 5। কার মান বের করতে হবে? তাদের বর্তমান বয়সের অনুপাত। তাহলে এর বর্তমান বয়স কত? তাহলে 1-এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 4-এর ভ্যালু কত? 4 5 20, 4 5 20 কার বয়স? এর বয়স, কিন্তু এটা কত বছর আগের বয়স? 5 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স কত? 4 5 20 প্লাস 5, তাহলে এর বর্তমান বয়স হবে 25। তাহলে বির বর্তমান বয়স কত হবে? 5 5 25 প্লাস 5, একই রকম হবে 30। এবার কাটাকুটি করো, 5 5 25, 5 6 30, তাহলে 5:6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি ঘনকের বাহু 8 সেন্টিমিটার, ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তাহলে একটা ঘনকের বাহু দেওয়া রয়েছে 8, আর ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের কতগুলি পৃষ্ঠ? 6টা পৃষ্ঠ। আর ঘনকটা দেখতে, ঘনক মানে কি লুডুর ছক্কা, তার প্রত্যেকটি তল কি সমান হয়, তার মানে প্রত্যেকটি তল কিসে হয়? একটা বর্গক্ষেত্রের মতো। তাহলে বর্গক্ষেত্রের একটা ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কয়ার। আর ঘনকের কি 6টা পাশে কি বর্গক্ষেত্র, তাহলে 6 ইন্টু বাহু স্কয়ার হবে আমাদের ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেল। তাহলে ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 6 স্কয়ার। এর মান কত? 6, আর এর সূত্রের 6, আর এর মান হলো 8, 8টা কত? 64। তাহলে কত হবে? 4 6 কত? 24, 6 6 36, আর 4 6 24, 6 6 36, আর 2 কত? 38, 384 সেন্টিমিটার স্কয়ার। তার মানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, তন্নি তার স্বাভাবিক গতিবেগের 3/4 গতিবেগে হাঁটতে হাঁটতে স্বাভাবিক সময়ের চেয়ে 2 ঘন্টা সময় বেশি নেয়, তার স্বাভাবিক সময় কত? তাহলে তন্নি কি স্বাভাবিক গতিবেগের 3/4, তাহলে অরিজিনাল গতিবেগ আমরা জানি না, 4 ধরলাম, তাহলে নিউ গতিবেগ কত হবে? স্বাভাবিকের 3/4, তার মানে 3 হবে। বোঝা গেল। এটা কিসের রেশিও? স্পিডের রেশিও করে দিই আমরা। তাহলে টাইমের রেশিও কি হয়? তার উল্টা, যখন ডিস্টেন্সটা ফিক্স থাকে, মানে স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক, তাহলে কত হবে? 3:4। এটা হলো টাইমের রেশিও। তাহলে কত ঘন্টা এক্সট্রা সময় নেয়? 2 ঘন্টা। তার মানে এই গ্যাপটাই দেওয়া রয়েছে আলটিমেটলি 2 ঘন্টা, তার মানে একের ভ্যালু কত? 2 ঘন্টা। কার মান বের করতে হবে? স্বাভাবিক সময় কত? অরিজিনাল বেগ, তার মানে 4-এর ভ্যালু কত? তাহলে 4-এর ভ্যালু হবে 4 দোকানে 8 ঘন্টা। তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। 3টি ক্রমিক জোড় সংখ্যার গড় 258, তবে বৃহত্তম সংখ্যাটি কত? জোড় সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে, মানে কোন সংখ্যার যদি শেষে যদি জোড় সংখ্যা থাকে সেটাকে আমরা বলি জোড় সংখ্যা। জোড় সংখ্যা যেখানে 2 দিয়ে ভাগ, 2 4 6 এগুলি জোড় সংখ্যা। জোড় সংখ্যার মধ্যে যদি ক্রমিক জোড় সংখ্যা গ্যাপ কতগুলি করে হয়? গ্যাপ হয় 2 করে। এই লজিকটা আমাদের কাজে লাগবে। তাহলে ক্রমিক জোড় সংখ্যা 3টি, 1 নম্বর
2 নম্বর 3 নম্বর। যখন তাকে ক্রমিক বলেছে মানে পরপর আর তাদের গ্যাপ কি, জোড় সংখ্যা হলে গ্যাপ কত 2 করে হয়। আর তখন যদি গড় নির্ণয় করা হয় এবং ক্রমিক সংখ্যা বলা হয়, গড়টা সবসময় মিডিল টার্মটা হয়। সংখ্যা রয়েছে 3টা, তাহলে গড় কত হবে মিডিল টার্ম মানে 2 নম্বর টার্মটা হবে গড়। তাহলে গড়ের মান কত, 2 এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে 258, মানে গড় মানে মাঝখানের টার্মটা হলো 258। তাহলে গ্যাপ কত করে বাড়ে 2 করে, তাহলে লাস্টের সংখ্যাটা কত হবে, বড় সংখ্যাটা 258 সঙ্গে 2 যোগ করো, তাহলে কত 260। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, তার থেকে 2 বিয়োগ করতে মিডিলের থেকে, তাহলে কত 256। এখন প্রশ্নে কি বলেছে, বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে 260 হলো বৃহত্তম সংখ্যা, তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। 500 মিটার দৌড়ে দুই প্রতিযোগী এ ও বি এর গতিবেগের অনুপাত 3:4। এ এর শুরু 140 মিটার, তবে এ কত মিটারে জয়ী হবে, মানে কি এ অলরেডি 140 মিটার দৌড়েছে, তার মানে এখানে যদি রেস হয় 500 মিটারের, তাহলে এ কতটুকু দৌড়েছে, এ দৌড়েছে কত 140 মিটার। তারপরে আর কি গতিবেগের অনুপাত দেওয়া রয়েছে কত 3:5, তাহলে এর স্পিড বাই কত বির স্পিডের অনুপাত 3:5। গতিবেগ মানে কি, কোনো একটা বস্তু 1 মিনিটে বা 1 সেকেন্ডে বা একক সময়ে যে দূরত্ব যায় সেটি হলো তার গতিবেগ। তার মানে কি এ 1 সেকেন্ড বা 1 মিনিট যাই হোক না কেন বা 1 ঘন্টাই হোক না কেন, সে যায় কত 3 মিটার বা 3 কিলোমিটার, যেহেতু মিটার আছে মিটার ধরে নিলাম। আর বি যায় কত 1 সেকেন্ডে 4 মিটার। তাহলে কত ডিস্টেন্সের সঙ্গে আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড বাই টাইম। টাইম যদি ফিক্স থেকে ডিস্টেন্সের সঙ্গে স্পিডের কি সরল সম্পর্ক হয়, তাহলে স্পিডের রেশিও, তাহলে ডিস্টেন্সের রেশিও তাহলে কি হবে, এটাই হবে 3:5। তারপরে দেখো এ অলরেডি কতটুকু দৌড়ে ফেলেছে 140, তাহলে টোটাল যদি 500 মিটারের রেস হয়, তাহলে এ যদি 140 মিটার দৌড়ে চলে যায়, তাহলে বাকি থাকে আর কত 0 0, 4/6 5 360। তাহলে এ কে আরো কত যেতে হবে, পূর্ণ করতে গেলে 500 মিটার 360 আরো যেতে হবে, তার মানে কি কত গুণ 120 গুণ, তাহলেই তো 360 হবে। তার মানে এই বিও যাবে তার কত 120, 4 বারং কত 480। তার মানে এ দেখো এ প্রথমে গিয়েছিল কত 140 মিটার, তারপরে গেল কত 360, তাহলে আলটিমেটলি যোগ করলে কত হয় 500। তার মানে এর দৌড় কমপ্লিট, ততক্ষণে বি কতটা গেল 480 মিটার। তার মানে এ গেল 500 মিটার আর বি গেল 480 মিটার ওই সময় একই সময়। তাহলে তাদের মধ্যে কত মিটারে হারালো, তার মানে 500 থেকে 480 বিয়োগ করতেই হবে, তাহলে মানে কত 20 মিটারে পরাজিত করলো। এই হলো আমাদের অঙ্ক, তার মানে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনে বাটখারার ব্যবহার করে সে 1 কেজি ওজনের স্থানে 900 গ্রাম দেয়, তবে তার লাভের শতকরা কত। এই যে ফলস ব্যবসায়ী যে আছে রয়েছে, অসৎ ব্যবসায়ী টাইপের কিন্তু পরীক্ষায় আসে। তাহলে 1 কেজি ছিল, 1 কেজি মানে 1000 গ্রাম, আর কি 900 গ্রাম দিল, তার মানে সেই ঠকালো কতটা গ্রামের, তাহলে বিয়োগ করতে হবে 100 গ্রাম। আর এই টাইপের অঙ্ক যতটা সে ঠকালো ততটা দিল, তাকে কি নিচে দাও ইন্টু 100, এইটা লাভ। তাহলে 100/9 মানে 11 সমস্ত 1/9%। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সটে কি বলেছে, একটা অনুপাতের অঙ্ক, 23a ইজ ইকুয়াল টু 24b হয়, তবে 31b ইকুয়াল টু 23c এর হবে হয়, তবে a:b:c। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, দেখো কি দেওয়া রয়েছে 23a ইকুয়াল টু 24, তাহলে এখান থেকে প্রথম কন্ডিশন থেকে আমরা লিখতে পাই না, কি লিখতে পাই a/b ইকুয়াল টু কত 24 আর a কত হবে 23, কোনাকুনি গুণ করে যদি মেলে এইভাবে লিখবে। তাহলে b/c কত হবে, কোনাকুনি গুণ করে মিলতে হবে 23c আর কত 31b। তাহলে তো দুজনের মধ্যে সেম কি b সেম, বাস মিলে গেলে তোমার সোনায় সোহাগা, না মিললে আমাকে সমান করতে হবে। তাহলে a:b:c, তাহলে ab কত 24:23, আবার দেখো বি এর মানও কত 23 মিলে গিয়েছে, তার জন্য আমি লিখতে পারলাম কি 31, না মিললে আমাকে সমান করতে হতো এখানে বি এর মান গুণ করে উভয় পাশে গেল। এখন কি বলেছে a:b:c কত হবে, তার মানে কি 24:23:31 হবে আমাদের সঠিক অ্যান্সার, 24:23:31, অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে পরের অঙ্ক দেখো কি বলেছে, একটি অর্থরাশি এ বি সি ডি এর মধ্যে ভাগ করা হলো এত অনুপাতে, বি যদি এর থেকে 70 টাকা বেশি পায় তবে ডি এর ভাগ কত। তাহলে দেখো এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করি, এই ফ্র্যাকশনটাকে দেখি সিম্পল ফিগারে নিয়ে আসি, তারপরে দেখবো বি এর চেয়ে কতটা বেশি হলে সেই গ্যাপ দিয়ে কি বের করি।
এটা দেখো ওইভাবে এতটা যদি আমরা করি ফ্র্যাকশন করে একটু সময় যাবে, তার চেয়ে আমি ভালো কি আমরা ডাইরেক্ট এটার সাহায্যেই করি। তাহলে কত প্রথমেরটা কার, এ, এটা কত বি, এটা সি, এটা ডি। তাহলে বি যদি এ এর থেকে বেশি পায়, তাহলে ডিফারেন্স কার কার মধ্যে, বি আর এ এর মধ্যে। তাহলে বি বলছে বেশি পাবে কার থেকে, এর থেকে। কত বেশি, বিয়োগ করলে বের করব কত বেশি, 70। তাহলে এখান থেকে আমরা একের ভ্যালুটা বের করি, 4×5 কত 20, 4×4 কত 16, 4×5 20, 3×5 15, 1/20। তার মানে 1/20 ভ্যালু হলো কত 70। তাহলে একের ভ্যালু তাহলে কত হবে, 7 দোকানে 14 00, 1400 হবে আমাদের একের ভ্যালু। এরপরে কি বলছে, এক মানে কি টোটালটা টাকা ছিল কত, তার মানে 1400। তারপরে কি বলছে, ডি এর ভাগা নির্ণয় করো, ডি কতটুক পায়, টোটালটা 7/8 নিবে, তাহলে ডি, তাহলে 1400 ইন্টু 7/8, 8 8, 6 60, 7 কত 56, 4 40, 5 কত 40, 5 কত 35 এর 5, 7 49, আর 3 কত 52, 7 আর 5 12, তাহলে 1225 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি। পরের অঙ্ক কি বলেছে, 6টি আম 24 টাকায় কেনা হয়, 3টি আম 18 টাকায় বিক্রি হবে, লাভ বা ক্ষতির হার কত। 6টি আম কেনা হয় 24 টাকায়, তাহলে একটি আমের সিপি কত 4 টাকা, 3টি আম বিক্রয় হয় 18 টাকায়, তাহলে একটি আমের তাহলে এসপি কত, তাহলে ভাগ করো 6, তাহলে সিপি 4, এসপি কত 6, তাহলে লাভ কত 2, লাভের পার্সেন্টেজ কার উপরে, ক্রয় মূল্যের উপর, ইন্টু 100, তার মানে 50% হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ, এত পার্সেন্ট হবে। এ একটি কাজ করতে 216 দিন, বি ওই কাজ করতে 540 দিন, সি এর সাহায্য নিয়ে কাজ করতে এতদিনে শেষ করে, তবে একা কাজ করে সি একই কাজ কতদিনে শেষ করবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এ কতদিনে করে 216 দিনে, বি কতদিনে করে 540 দিনে, তাহলে সি এর সাহায্যে, তার মানে এ প্লাস বি প্লাস সি তিনজনে করে কতদিনে 108 দিনে। এখান থেকে আমাকে কি বের করতে হবে, সি এরটা বের করতে, তার মানে এ প্লাস বি আমরা যোগ করব, যোগ করে এ প্লাস বি প্লাস সি থেকে বিয়োগ করলে তাহলে কি সি বের হবে। এই হলো লজিক। তার মানে একে টোটাল ইউনিট কাজ নিতে হবে, টোটাল ইউনিট কাজ মানে এলসিএম, তাহলে কত হবে 1080। তাহলে এর এফিসিয়েন্সি কত, তাহলে 1080 ভাগ কত 216, তাহলে 5 6 30, 5 5 3 8, 5 10 5 হবে। তাহলে বির এফিসিয়েন্সি কত 1080 ভাগ কত 540, কারণ কি টোটাল ইউনিটকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে কি এফিসিয়েন্সি বেরায়। তাহলে 54 দোকানে কত 108, তাহলে এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি কত, তাহলে 1080 ভাগ 108, একই রকম ভাবে 10। তাহলে কার এফিসিয়েন্সি দরকার আমার, সি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি কত হবে, এ প্লাস বি প্লাস সি 10, আর এ প্লাস বির কত 5 আর 2 কত 7, তাহলে এ প্লাস বি প্লাস সি এর থেকে এ প্লাস বি বিয়োগ করবো, তাহলে 10 এর থেকে 7 বিয়োগ করলে কত হয় 3, তাহলে সি এর এফিসিয়েন্সি দাঁড়ালো হলো আমাদের 3। আমার দরকার কি সি এর টাইম, তার মানে কি টোটাল ইউনিট কাজ বাই কি সি এর এফিসিয়েন্সি, টোটাল ইউনিট কাজ কত 1080, সি এর এফিসিয়েন্সি কত 3, বাস। 3 তিরিক্ষে 9, 1 18, 3 6 কত 18, একটা 0, 360 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, এত কি দিন, অপশন এ। 8 অঙ্কের সংখ্যা 179x091y 88 দ্বারা বিভাজ্য হলে x মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা বলা রয়েছে, 8 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এবার টুকে নেই 179x091y গেল। এখন আমাকে বলছে এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য, 8, মানে এই সংখ্যাটাকে যদি আমরা 88 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগটা মিলে যাবে। তাহলে বলছে এখানে যে দুটো টার্ম রয়েছে এক্স আর ওয়াই, সেই এক্স আর ওয়াই টাইমের মধ্যে ডিফারেন্স কত সেটা আমাকে বের করতে বলেছে। তার মানে এই ঘরের অঙ্কগুলোকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে কি করব, যখন এই টাইপের অঙ্ক দিবে 88 দ্বারা বিভাজ্য, তার মানে 88 তখন স্প্লিট করো, তাহলে কত হবে 8 × 11, তার মানে এখানে আমাকে বুঝতে হবে 8 আর 11 যে বিভাজ্যতার রুল রয়েছে তা এখানে আমাকে ইউজ করতে হবে। তাহলে প্রথমে 8 এর বিভাজ্যতার রুল ইউজ করি। তাহলে 8 এর বিভাজ্যতার রুল কি, কোনো একটি সংখ্যার যদি শেষের 3টা অঙ্ক 8 দিয়ে বিভাজ্য হয় তবে সেই সংখ্যা 8 দিয়ে বিভাজ্য।
তার মানে কি এই শেষের 3টে অঙ্ক নিতে হবে। তার মানে এটা এই যে 91y তো জানি না, সেটাই তো আমাকে বের করা টার্গেট। এই যে 91y কে 8 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 8 8, তাহলে 9 থেকে 8 গেলে 1, 11, 8 8, 3, 3, তাহলে y এর জায়গায় সর্বনিম্ন কত বসালে ভাগ করলে মিলবে 8 দিয়ে? 2 বসালে, 4 8 32, তার মানে y এর ভ্যালু কত হবে? একটা আমাদের মান বেরিয়ে গেল, কার মান বেরিয়ে গেল? y এর মান। তাহলে y এর মান কত হলো? 2। এখন টার্গেট কি? x এর মান বের করা। তাহলে x এর মান বের করার জন্য কার বিভাজ্যতা রুল ইউজ করব আমরা? 11 বিভাজ্যতা রুল কি ইউজ করব? 11 বিভাজ্যতা রুল কি? ইভেন পজিশন আর অড পজিশন নিয়ে, ইভেন পজিশন যে অঙ্কগুলি রয়েছে তার সাম করব, অড পজিশনে যে অঙ্কগুলি রয়েছে তার সাম করার পর যে ডিফারেন্সটা বেরোবে সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যা কি? 11 দ্বারা বিভাজ্য। তাহলে ইভেন পজিশন অড পজিশন মানে কি? সোজা কথা আমরা এক ঘর বাদ দিয়ে নাও। তার মানে এটার সাথে এটা যাবে, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা গেল, এরপরে তার নাই। তাহলে কত হয়? 9 একে কত? তাহলে যোগ করতে 179x091 গেল। 9 একে কত? 10, 10 আর একে কত? 11, এই পাশে 11 হয়ে গেল। এই পাশে যেগুলো বাদ রয়েছে সেগুলো যোগ করি, 7 প্লাস x প্লাস 9 প্লাস y এর মান বের করে ফেলেছি 2, তাহলে 9 2 11 7 18, তাহলে x প্লাস 18। তারপরে এখন 11 বিভাজ্যতা রুল ইউজ করতে হবে। তার মানে কি 11 বিভাজ্য কি করতে হবে? যে ইভেন পজিশন আর পজিশন যে সামটা হবে তাদেরকে ডিফারেন্স করতে হবে। ডিফারেন্সটা করে তাহলে দেখো সুবিধা হবে। তাহলে 18 এর থেকে আমি কি বিয়োগ করি, তাহলে কত? 18 থেকে 11 বিয়োগ করলে কত? 7 প্লাস x। তাহলে বলো দেখি x এর জায়গায় এখন সর্বনিম্ন কত বসালে পরে এই 7 প্লাস এক্সটা 11 দ্বারা বিভাজ্য হবে? সবাই বলবে x এর জায়গায় 4 বসাই, তাহলে x এর জায়গায় 4 বসে 7 4 কত হবে? 11 হবে। আর 11 হলে পরে সেটা কি হবে? তখন কি 11 দ্বারা বিভাজ্য হবে। এটাই তো 11 বিভাজ্যতার রুল। তার মানে 11 বিভাজ্যতা এখানে ইউজ হবে। x এর জায়গায় তাহলে কত বসবে? 4 বসবে। তারপরে কি বের করতে হবে? x মাইনাস y এর মান। তার মানে কি 4 এর থেকে 2 বিয়োগ, 4 এর থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। 2 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। বাস। নেক্সট অঙ্ক কি? চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। বার্ষিক চক্রবৃদ্ধি হারে সংযোজিত 2 বছরে প্রতি বছর 5% হারে এত টাকায় চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 1 বছর আর 2 বছর, 5% মানে কি জানি? 1/20। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। তাহলে প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে? প্রথম বছরের ক্ষেত্রে তাহলে 6800 ইন্টু 5%। 5% মানে কি? 1/20, ডাইরেক্ট গুণ করে দিলেই হবে। 0 0 কত কাটো, তার মানে কত? 340 গেল। সেকেন্ড বছরের ইন্টারেস্ট কি হবে? প্রথমটা বছরের যে মেইন অ্যামাউন্ট আছে তার উপরে ইন্টারেস্ট, তাহলে তার উপরে কত? 5% করলে কি হবে? 1/20 দিয়ে গুণ করলেই হবে, তার মানে এটাই বেরোবে 40। আর তারপরে কি কম্পোজিশন নিয়ম কি? ইন্টারেস্টের উপর এই যে 340 যে পেলাম তার উপরে আবার ইন্টারেস্ট করতে হবে 5%। 5% মানে 1/20, একে দিয়ে গুণ করে তাহলে 0 0 কাটো 70 একবার। টোটালটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? কম্পাউন্ড ইন্টারেস্ট। এটাই আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে কত হয়? 300 300 600, 680 প্লাস 17, 697 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট অঙ্ক কি বলছে? সর্বনিম্ন পূর্ণবর্গ যা প্রতি 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য তা হলো কত? মানে এখানে অনেকগুলি সংখ্যা, 4টা অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট কোন পূর্ণবর্গ সংখ্যা মানে যার বর্গমূল করা যায় এবং তা 21, 36 এবং 66 দ্বারা যদি ভাগ করি তাহলে সম্পূর্ণরূপে ভাগ করলে মিলবে, এই হলো অঙ্ক। তার জন্য কি সবচেয়ে ভালো প্রসিডিউর কি? অপশন টেস্ট করা। তাহলে কিভাবে অপশন টেস্ট করবো? প্রথমে দেখো 36 কে যদি আমরা স্প্লিট করে যাই 4 ইন্টু 9, তার মানে 9 দ্বারা বিভাজ্য রুল ইউজ করবো, 4 দ্বারা বিভাজ্য রুলটাকে ইউজ করে নিই, সহজ ব্যাপার। 4 দ্বারা বিভাজ্য রুল কি? শেষের দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যা 4 দিয়ে বিভাজ্য। তাহলে এর শেষের দুটো অঙ্ক কত রয়েছে? 44। 44 কে 4 দিয়ে ভাগ, এটা হতে পারে। 24 কে 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা হবে না, তার মানে এটা একদমই ক্যান্সেল। আর বাকি অপশন দিয়ে দেখার কোনো দরকারই নেই। 44 রয়েছে, এটাও 4 দিয়ে ভাগ যাবে, শেষের দুটো অঙ্ক 4 দিয়ে, শেষের দুটো অঙ্ক 4 দিয়ে ভাগ যাবে, গোটা সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। এবার 9টা ইউজ করতে পারো, সবগুলো কি একটা চেক করলে সবগুলো একটাই সংখ্যা বারবার কি রিপিটেশন, তাহলে একটা চেক করলে 9 এর ভিতর নিয়ম কি? সব অঙ্কগুলোকে যোগ করবো, যোগ করে যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। 3 4 কত? 12, 3 15, 16 দিয়ে 18, সবগুলো সংখ্যা যোগ করলে 18 হবে। 18 তো 9 দিয়ে ভাগ করে মিলবে। এই নিয়মে এমন একটা বুঝতে হবে যেটা কি এভাবে খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে কোনটাতে কোন সংখ্যা 21 দিয়েও ভাগ করলে মিলবে কমপ্লিটলি, 36 দিয়েও ভাগ করলে 66 দিয়ে। তবে 21 এরটাকে একটু ইউজ করি, 21 কে ভাঙলে কি হয়?
7 ইন্টু 3 মানে 7 দ্বারা বিভাজ্য যদি যায় কিনা দেখি, যেটা 7 দিয়ে বিভাজ্য যায় সেটা কি আমাদের সংখ্যা হতে পারে, যেটা যাবে না সেটা হবেই না। এটাকে চেক করো। 7 দিয়ে লিখে ভাগ করলে কত হয়? 7 দিয়ে 3 সাতা কত? 21, 4 সাতা কত? 28, 6 64, 3 সাতা 61, 3 34। 7 দিয়ে কত? 3 সাতা 21, 4 সাতা কত? 28, 6 64, 3 সাতা 21, 3 না এটা তো যাচ্ছে না, তারপরে 7 দিয়ে যায় না, তার মানে এটা আমাকে ক্যান্সেল। পরটা থেকে চেক করো। 7 দিয়ে 3 সাতা কত? 21, 0, 6 সাতা 42, 2, 3 সাতা 21, 3 গেল। তারপরটাকে চেক করে কত হয়? 7 দিয়ে 3 সাতা কত? 21 গেল। তারপরে কি 6 সাতা কত? 42, 7 দোকানে 14 যাচ্ছে না, এটাকে দেখো 3 সাতা কত? 21, 2, 21, 3 সাতা 21, 6 সাতা 42, 2 এটাও যাচ্ছে না, দেখতে হবে ভালো করে। 21, 4 সাতা কত? 28, 6 64, ও সরি একটু ভুলে গেছে, 7 দিয়ে ভাগ করলে মেলে, কিন্তু এটা কি মেলে না, এটাও কি মেলে না। তার মেলে কোনটা? 7 দিয়ে। দেখো এটা তো মিলছেই না 7 দিয়ে, আর চেক করার কি দরকার আছে? না, তার মানে কি অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সরল সুদে 4 বছরে একটি মূলধন 40% বৃদ্ধি পায়, 3 বছর পরে একই হারে এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে সরল সুদ আর চক্রসুদ কম্বাইন করে দেওয়া, তাহলে কোন একটি মূলধন কত পার্সেন্ট বাড়ে? 40%। তাহলে প্রিন্সিপাল আমি যদি 100 ধরি, তাহলে 40% বাড়লে পরে অ্যামাউন্ট কত হবে? 140। তাহলে ইন্টারেস্ট কত হবে? অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ 40 হবে আমাদের ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা কয় বছরের? 4 বছরের। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 10 টাকা। এখান থেকে আমি রেট অফ ইন্টারেস্ট বের করবো, এটাই হলো প্রথম কন্ডিশন, যে রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য। তাহলে প্রিন্সিপাল কত? 100, তাকে নিচে দাও ইন্টু 100, তাহলে 10% হবে আমাদের রেট অফ ইন্টারেস্ট। এটাই আমাদের ফাইন্ড আউট করার দরকার প্রথমে। তারপরে কি 3 বছর পর ওই একই হারে মানে 10%, তাহলে এত টাকা চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, কিন্তু প্রথমটা সরল সুদের কন্ডিশন দেওয়া ছিল, এবার চক্রবৃদ্ধি সুদের কন্ডিশন, তাহলে করতে হবে। কয় বছর বলছে? 3 বছর। তাহলে 1, 2, 3, ঠিক আগে যে চক্রবৃদ্ধি সুদ করো সেই নিয়মটা এখানে ইউজ করো। 10% মানে কি 1/10, তাহলে ফটাফট হবে 1/10 দিয়ে কি করতে হবে? একে গুণ করে দাও, এক ঝামেলা শেষ। 0 0 কাটাও, তাহলে কত? 1400। তাহলে এটা কত হবে? একই রকম ভাবে 1400, এখানেও কত হবে? 1400। একবারে করে দিলাম। তাহলে কি হয়? এটা কি প্রথম বছরে ইন্টারেস্ট, সেকেন্ড বছরে কি হবে আমরা কি জানি? চক্রবৃদ্ধি ইন্টারেস্টের উপরে, আবার 1400-র উপরে কত? 10%, মানে 1/10 দিয়ে গুণ করলেই হবে, তার মানে কত হবে? 140। আর 3 নম্বর ইয়ারে কি হয়? এই যে প্রিন্সিপাল রয়েছে এর উপরেও ইন্টারেস্ট, আর বাকি যে 3টা রয়েছে এর উপরেও কি ইন্টারেস্ট হবে। তার মানে এটার উপর যদি 10% করে 1400, আমি পূর্বেই লিখে দিয়েছি। সেকেন্ডের ক্ষেত্রে কি হবে? 1400-র উপর 10% মানে কি 140 বের করেই ফেলেছি। নেক্সট একটা হবে এতর উপর ইন্টারেস্ট, তাহলে কত হবে? 140। তারপরে কি হবে? এই 140-এর উপর আরেকবার, তাহলে 10% মানে কি 1/10 মানে কি 14। বাস, টোটালটা যোগ করলে পরে যেটা বেরোবে সেটাই হবে আমাকে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 3 ইয়ার, 3 বছরে। 3 14 কত? 42, 4200, 3 14 42, 420, আর কত? 14, 4 4, 2 1 3, 4 2 6, 4, তাহলে 4634 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন। আয়তঘনকার আকারে একটি ঘরে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 10%, 20% ও 25% বৃদ্ধি করা হতে হবে, আয়তনের শতকরা কত পরিবর্তন হয়েছে তা আমাকে দেখতে হবে। এর জন্য আমরা সাকসেসিভ ফর্মুলাটাও ইউজ করতে পারি, a প্লাস বি প্লাস ab/100। এটাকে ডবল বার করতে হবে, কেন? ক্ষেত্রফল হলে একবার করলেই হয় এই ফর্মুলাটা, কিন্তু যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ যে 3টা রয়েছে, আমরা ভলিউমের সঙ্গে এটা তেমনি প্রথম দুটো করবো, যা অ্যান্সার বেরোবে তার সঙ্গে আবার এই ফর্মুলা ইউজ করবো, তাহলে কি টোটাল আমাদের বেরোবে কতটা আয়তন বাড়বে। কারণ কি আয়তন কি 3 ডাইমেনশন, মানে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মিটার কিউব মানে এর একক হয়। তাহলে ফর্মুলা কি? a প্লাস বি প্লাস ab/100, তেমন কি 10 প্লাস 20 কত? 30, 10 ইন্টু 20 মানে তাহলে কত হবে? 10 ইন্টু 20/100, তার মানে 32 হবে টোটালে 32। আবার কি করতে হবে? 32 কে 25 দিয়ে একই রকম, তাহলে a প্লাস বি প্লাস ab/100, 25/100। তাহলে 4 25 100, 4 8 কত? 32, 5 2 7, 3 2 কত? 5, তার সঙ্গে 8% যোগ, তাহলে কত হবে? 8 7 কত? 15, 5 1 6, তাহলে 65% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে এত পার্সেন্ট কি হলো? সবই তো প্লাস, বিয়া বাড়লো, তার মানে অপশন সি আসলে হোক, বাড়বে বাড়বে বলেছে, তাহলে বাড়বেই অবশ্যই, তার মানে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে যে ক্লাস করানো হলো, এই অঙ্ক যদি কোনো ডাউট হয় তোমরা অবশ্যই তোমরা কি কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এই ক্লাসগুলি তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে যাতে সবাইকে এই ক্লাস থেকে কি লাভবান হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।